আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা ঘরে নিরাপদে আছো, পাশাপাশি তোমাদের যে পড়ালেখা সেটা চালিয়ে যাবে। আর আমাদের ক্লাসগুলো যদি তোমরা ফলো করো, আশা করি তোমরা আরো সমৃদ্ধ হবে। তো আজকে আমি পড়াবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। এটা থেকে আমি কোষ বিভাজনের মিওসিস কোষ বিভাজন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আজকে পাঠ শিরোনাম হলো মিওসিস কোষ বিভাজন। মিওসিস মিওসিস কোষ বিভাজন হলো যে প্রকৃত কোষী জীবের জনন কোষে সংগঠিত হয়। এই বিভাজনে কোষের নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ফলে একটা মাতৃকোষ বিভাজিত হয়ে চারটা অপত্য কোষের সৃষ্টি হয় এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এর জন্য মিওসিসকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। তাহলে আমরা একটু লিখে নিই যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস পরপর দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়। তাকে মিওসিস বিভাজন বলে বা মিওসিস কোষ বিভাজন বলে। মিওসিস বিভাজন বলে। মিওসিস বিভাজনে যেহেতু ক্রোমোজোম একবার বিভাজিত হয় আর নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, এর ফলে প্রতি কোষে যে অপত্য কোষগুলো সৃষ্টি হয় সেই কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। এর জন্য মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল ডিভিশন। মিওসিস কোথায় ঘটে আমরা জেনে নিই কোথায় ঘটে। মিওসিস প্রত্যেকটি প্রকৃত কোষী জীবের, যাদের নিউক্লিয়াস সুগঠিত প্রকৃত কোষী জীবের জনন কোষে ঘটে। জনন মাতৃকোষে আমরা বলতে পারি, জনন মাতৃকোষে ঘটে। তখন জনন কোষ সৃষ্টি হয়। উদ্ভিদে ঘটে পরাগধানী এবং ডিম্বকে। আর প্রাণীতে শুক্রাশয় এবং ডিম্বাশয়। শুক্রাশয় ও ডিম্বাশয়ে সৃষ্টি হয়। তবে কিছু নিম্ন শ্রেণীর জীব আছে, যেমন মস, ফার্ন, এগুলার জাইগোটে মিওসিস কোষ বিভাজন ঘটে। তাহলে মিওসিস কোষ বিভাজন আমরা জানলাম যে মিওসিস কোথায় ঘটে। এখন আসবো আমরা মিওসিসের বৈশিষ্ট্য। মিওসিসের বৈশিষ্ট্য হলো যে মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। 2, মিওসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়। 3, মিওসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা
মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। আর হলো মিয়োসিস কোষ বিভাজন আসলে ডিপ্লয়েড অবস্থায় হয়, হ্যাপ্লয়েড অবস্থায় কখনো মিয়োসিস বিভাজন ঘটে না, অর্থাৎ দুই প্রস্থ ক্রোমোজোম সম্পন্ন কোষেই মিয়োসিস বিভাজন ঘটে থাকে। তো এখন আসো যে মিয়োসিস বিভাজন কিভাবে ঘটে তার একটা ধারণা আমরা দিই। মিয়োসিস বিভাজন আসলে একটা জটিল বিভাজন, কোষ বিভাজন প্রক্রিয়া। মিয়োসিস কোষ বিভাজন মূলত দুইটা পর্যায়ে সংঘটিত হয়। এই মিয়োসিস বিভাজন আমরা আলোচনার সুবিধার জন্য দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো মিয়োসিস 1, মিয়োসিস 1 এটাকে হ্রাসমূলক বলা হয়, হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন। আর মিয়োসিস 2, মিয়োসিস 2 তে গিয়ে ক্রোমোজোমগুলো আবার সমবিভাজন হয়, সমবিভাজন, সমবিভাজন। আমরা যদি একটি চিত্রের মাধ্যমে এইটা আরেকটু স্পষ্ট করে বোঝাতে সক্ষম হব, আমরা একটু চিত্রটা দেখি। মনে করো যে একটা জনন মাতৃকোষ, এটা একটা জনন মাতৃকোষ আমরা ধরে নিলাম। জনন মাতৃকোষে এখানে দুই জোড়া ক্রোমোজোম ধরে নিলাম। এই যে দুই জোড়া ক্রোমোজোম আছে, দুই জোড়া ক্রোমোজোম। মিয়োসিসের প্রথম পর্যায়ে অর্থাৎ মিয়োসিস 1 এ এখানে শুধু নিউক্লিয়াসের বিভাজন হয়, কিন্তু ক্রোমোজোমের বিভাজন হয় না। এই একটা নিউক্লিয়াস থেকে এখানে দুইটা নিউক্লিয়াস হবে, দুইটা নিউক্লিয়াস। আর ক্রোমোজোমের বিভাজন হবে না, তাহলে চারটা ক্রোমোজোমের মধ্যে একটাতে চলে আসবে দুইটা ক্রোমোজোম, আর এখানে চলে আসবে দুইটা ক্রোমোজোম। এই ক্রোমোজোম, এটা হলো মিয়োসিস 1, মিয়োসিস 1। এজন্য এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। মিয়োসিস 2 তে তাহলে আমরা বলছিলাম যে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এর মধ্যে মিয়োসিস 1 এ একবার নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেল, তাহলে আমাদের হাতে আছে মিয়োসিস বিভাজন একবার হবে। আর যেহেতু প্রথম পর্যায়ে অর্থাৎ মিয়োসিস 1 এ ক্রোমোজোমের কোনো বিভাজন হয় নাই, তাহলে মিয়োসিস 2 তে নিউক্লিয়াসের বিভাজনের পাশাপাশি ক্রোমোজোমের বিভাজনও হবে। তাহলে এখানে যদি এই মিয়োসিস 2 তে অর্থাৎ এই বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন হবে, তাহলে এই একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হলো, এখানে একটা থেকে দুইটা হলো, দুইটা হলো। আর এখানে ছিল দুইটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোম যদি একবার বিভাজিত হয় তাহলে চারটা ক্রোমোজোম হবে। এই চারটা ক্রোমোজোমের মধ্যে দুইটা চলে যাবে এই প্রথম অপত্য কোষে, আর দুইটা চলে যাবে দ্বিতীয় অপত্য কোষে, এই দ্বিতীয় অপত্য কোষে। আবার একই অবস্থা এটাতেও একবার বিভাজিত হলে দুইটা থেকে চারটা হবে, তাহলে প্রথম অপত্য কোষে দুইটা, দ্বিতীয় অপত্য কোষে আরো দুইটা। তাহলে এটা হলো মিয়োসিস 2, মিয়োসিস 2। মিয়োসিস 2 তে আমরা দেখলাম যে অর্থাৎ এখানে যে ক্রোমোজোম দুইটা ছিল, অপত্য কোষে দুইটা ক্রোমোজোম। এজন্য বলা হয় মিয়োসিস 1 কে বলা হয় হ্রাসমূলক বিভাজন, আর মিয়োসিস 2 কে বলা হয় সমবিভাজন। তাহলে প্রথম এটা ছিল আমাদের মাতৃকোষ। তাহলে মাতৃকোষে আমরা বলছিলাম নিউক্লিয়াস যদি দুইবার বিভাজিত হয় তাহলে দুইটা চারটা হলো, আর ক্রোমোজোম ছিল চারটা, চারটা যদি একবার বিভাজিত হয় তাহলে 8টা ক্রোমোজোম হবে। এই চার কোষে 8টা ক্রোমোজোম রয়ে গেল। তাহলে এইগুলো হলো অপত্য কোষ। তার মানে আমরা দেখতে পেলাম যে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এজন্য মিয়োসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এখন আসো আমরা বলছি বিভাজন কোথায় হয়? ডিপ্লয়েড জীবে হয়, হ্যাপ্লয়েড জীবে হয় না। তাহলে কিভাবে হয় আমরা একটু দেখে নিই।
ডিপ্লয়েড জীবে কিভাবে হয়, যে সকল জীবের কোষে তোমার দুই প্রস্থ ক্রোমোজোম থাকে, অর্থাৎ ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়া থাকে, এদেরকে বলা হয় ডিপ্লয়েড জীব। যেমন এটাকে আমরা টোয়াইসেন দ্বারা ইয়ে করতে পারি, এটা একটা জনন মাতৃকোষ, এখানে টোয়াইসেন, এটা একটা জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ ডিপ্লয়েড জীবে, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ। এখানে মিয়োসিস বিভাজনের ফলে, মিয়োসিস যখন হবে, মিয়োসিস হলে এখানে হয়ে যাবে ক্রোমোজোম সংখ্যা n, এখানেও মিয়োসিস হলে ক্রোমোজোম সংখ্যা হবে n, এই মিয়োসিস হলো, এখানেও মিয়োসিস হলো। এখন এরা যখন মিলিত হয়ে জাইগোট তৈরি করবে, টোয়াইসেন জাইগোট, এই জাইগোট, এই জাইগোট গুলো তার আবার পূর্বের অবস্থা প্রাপ্ত হয়ে গেল, অর্থাৎ ডিপ্লয়েড জীবে পরিণত হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে ডিপ্লয়েড জীবের কোথায় ঘটে, মাতৃ জনন কোষে। যখন মাতৃ জনন কোষ থেকে কি হয়, শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি হয়, অর্থাৎ জনন কোষ তৈরি হয়, তখন মিয়োসিস ঘটে। আর হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে, যাদের দেহে এক প্রস্থ ক্রোমোজোম আছে, হ্যাপ্লয়েড জীব, তাদের মিয়োসিসটা কিভাবে ঘটে আমরা দেখি যে হ্যাপ্লয়েড জীব n সংখ্যক ক্রোমোজোম, হ্যাপ্লয়েড জীব n সংখ্যক ক্রোমোজোম। তো এখানে কিন্তু তোমার মিয়োসিস ঘটবে না, যদি মিয়োসিস ঘটতো তাহলে হাফ এন হয়ে যেত, হাফ এন হয়ে যেত। তার মানে হলো ক্রোমোজোম সংখ্যা যদি বিজোড় থাকতো তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যা আংশিক হয়ে যেত। এই জন্য হ্যাপ্লয়েড জীবের তোমার মাতৃজনন কোষে মিয়োসিস বিভাজন সংঘটিত হয় না। তো তখন কি করতে হয়, এই যে হ্যাপ্লয়েড জীবরা, এরা এই জনন কোষের মিলন ঘটে, মিলন ঘটার পর কি হয়, তোমার এখানে জাইগোট সৃষ্টি হয়। তো জাইগোটের অবস্থা হয়ে গেল কি, ডিপ্লয়েড, ডিপ্লয়েড জাইগোট, ডিপ্লয়েড জাইগোট, জাইগোট। এই ডিপ্লয়েড জাইগোটে পরে মিয়োসিস বিভাজন ঘটে, মিয়োসিস বিভাজন ঘটার পর আবার n সংখ্যক ক্রোমোজোম অর্ধেক হয়ে গেল, অর্থাৎ তার আবার পূর্বাবস্থায় সে ফিরে আসলো। এভাবে আমরা বলতে পারি যে উচ্চ শ্রেণীর জীব যেখানে যে বা ডিপ্লয়েড জীব, এই ডিপ্লয়েড জীবের প্রথম যখন মাতৃ জনন কোষ থেকে জনন কোষ তৈরি হয় তখন মিয়োসিস বিভাজন ঘটে। আর হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে, হ্যাপ্লয়েড জীব, এই হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে প্রথম মাতৃ জনন কোষে মিয়োসিস হয় না, এরা মিলিত হয়ে যখন জাইগোট গঠন করে, এই জাইগোটে মিয়োসিস বিভাজন হয়, মিয়োসিস বিভাজনের ফলে এরা হ্যাপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়। এখন আসলে আমরা একটু আলোচনা করি যে এই যে মিয়োসিস বিভাজন, এই মিয়োসিস বিভাজনটা জীব দেহে কি ধরনের ভূমিকা পালন করে বা এর গুরুত্ব কি, মিয়োসিসের গুরুত্ব, মিয়োসিস এর গুরুত্ব, গুরুত্ব আমরা প্রথম ধরতে পারি যে মিয়োসিসের একটা গুরুত্ব হলো জনন কোষ সৃষ্টি, জনন কোষ সৃষ্টি। মিয়োসিস বিভাজনের মাধ্যমে মাতৃ জনন কোষ থেকে জনন কোষ সৃষ্টি হয়। আর এই জনন কোষ সৃষ্টি যদি না হতো, বংশ পরম্পরায় অর্থাৎ জীব থেকে, মাতা পিতা থেকে সন্তান সন্ততির যে বংশগতির দ্বারা, সেই দ্বারা বন্ধ হয়ে যেত। তাহলে জনন কোষ সৃষ্টির মাধ্যমে যেহেতু এই জনন কোষগুলো মিলনের ফলে আবার জাইগোট হয়, ভ্রূণ হয়, ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়, সুতরাং মিয়োসিস কোষ বিভাজন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2, ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণ, ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণ। মিয়োসিস বিভাজন যখন ঘটে তখন নিউক্লিয়াসের বিভাজন হয় 2 বার আর ক্রোমোজোমের বিভাজন হয় 1 বার। ফলে একটি মাতৃকোষ থেকে যে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, এই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। তাহলে এই অপত্য অর্ধেক সংখ্যা, অর্থাৎ পিতা থেকে অর্ধেক, মাতা থেকে অর্ধেক মিলে যে জাইগোট গঠন করে, এই জাইগোটটা আবার পিতা মাতার বা অর্থাৎ তার পূর্বপুরুষের জীবদেহের কোষে যেই সংখ্যক ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোম সংখ্যার সমান হয়। অর্থাৎ মিয়োসিস বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রিত থাকে। এরপর আসো নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি বা নতুন বৈচিত্র্য সৃষ্টি। বৈচিত্র্য সৃষ্টি মিয়োসিস বিভাজনের মাধ্যমে দেখা যায় কি যে একটা উপপর্যায়
বা মিয়োসিস বিভাজনের এক পর্যায়ে তোমার ক্রোমোজোম গুলার মধ্যে আংশিক বিনিময় হয় বা ক্রোমাটিড গুলার আংশিক বিনিময় হয়, এটাকে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভারের ফলে বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে। সংমিশ্রণ ঘটে বলে বংশ পরম্পরায় দেখা যায় নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়। যেমন আমি একজাক্টলি আমার বাবার মতো না, আমার মার মতো না, কিছু কিছু বৈশিষ্ট্য আমি আমার বাবার মতো, কিছু কিছু বৈশিষ্ট্য আমার মায়ের মতো। আমার পরবর্তী বংশধর অর্থাৎ আমার সন্তান যে আসবে সেই সন্তানরাও একজাক্টলি আমার মতো হবে না, তার মার মতো হবে না, তাদের মধ্যে কিছু বৈচিত্র্য দেখা যাবে। এইভাবে বৈচিত্র্য সৃষ্টিতে মিয়োসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আসো অভিব্যক্তির উপাদান বা বিবর্তন। অভিব্যক্তি বা বিবর্তন। বিবর্তন মানে হলো দৃঢ়গতির পরিবর্তন, বিবর্তন এর উপাদান। মিয়োসিস আনে পরিবর্তন আর পরিবর্তন আনে বিবর্তন। যেমন আমাদের কয়েক বংশধর আগে ঠিক আমাদের মতো ছিল না, আর একটু তারা মানে আমার পূর্ববর্তী পুরুষ যদি আমি 8-10 প্রজন্ম আগে যাই তারাও আমার মতো ছিল না, 8-10 প্রজন্ম পরে তারাও আমার মতো হবে না। অর্থাৎ বংশ পরম্পরা আস্তে আস্তে কি হবে, পরিবর্তন হবে। এই পরিবর্তনটা ধীরগতির পরিবর্তনই হলো বিবর্তন। এই অভিব্যক্তি বা বিবর্তন সৃষ্টিতে মিয়োসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আসো আমরা মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা। মেন্ডেল হলো গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা, তিনি বংশগতির 2টা সূত্র আবিষ্কার করেন এবং আধুনিক বংশগতি বিদ্যা তার সূত্রের উপরই প্রতিষ্ঠিত। তো এই মেন্ডেল যে সূত্রগুলো আবিষ্কার করেছিলেন সেই সূত্রগুলোতে জননকোষ সৃষ্টি কথা বলা হয়েছিল। সেই জননকোষ সৃষ্টি আসলে মিয়োসিস কোষ বিভাজন ছাড়া ব্যাখ্যা করা সম্ভব না। আর বংশগতি যেহেতু মেন্ডেলের সূত্রের উপর প্রতিষ্ঠিত, সুতরাং মেন্ডেলের সূত্রকে ব্যাখ্যা করতে হলে অবশ্যই মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে ধারণা থাকতে হবে। মিয়োসিস কোষ বিভাজন ছাড়া কোনোভাবেই মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়া যাবে না। তো এইভাবে দেখা গেল কি যে মিয়োসিস কোষ বিভাজন আমাদের বংশ পরম্পরায় মানে অর্থাৎ বংশগতির দ্বারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুতরাং কোষ বিভাজনের মধ্যে মিয়োসিস কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ জীবদেহের জন্য। অর্থাৎ জীবদেহে মিয়োসিস হয় বলেই মাতা পিতা থেকে সন্তান সন্ততি, সন্তান সন্ততি থেকে তার পরবর্তী বংশধর সৃষ্টির মাধ্যমে পৃথিবী তার জীবের ধারাটা বা জীব প্রবর্তনের ধারাটা অব্যাহতভাবে চলে আসছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা বাসায় ঠিক মতো পড়াশোনা করবে, পুষ্টিকর খাবার খাবে, স্বাস্থ্যের প্রতি যত্ন রাখবে, খুব প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, আর কোনো কিছু প্রয়োজন হলে বাবা মাকে বলবে। তো তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।